সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে আজ 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। 1971 সালের এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে, লড়াই শুরু করে, যার ফলে আরও বেগবান হয় মুক্তির আন্দোলন। শুধু মুক্তিযুদ্ধ নয়, বাংলাদেশের যে কোনো সংকটে, দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে আসছে সশস্ত্র বাহিনী, যার সবশেষ উদাহরণ ছাত্র জনতার গণ অভ্যুত্থান। সব মিলিয়ে সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর চ্যালেঞ্জ প্রত্যাশা নিয়ে আমরা আজকের আয়োজনে কথা বলতে চাই। স্টুডিওতে আছেন তিনজন অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ABM ফয়সাল বাতেন, তার পাশে আছেন কমোডর মির্জা আলী আকবর সিরাজি, একেবারে ডান দিকে আছেন এয়ার কমোডর মোহাম্মদ মিরাজ পাটোয়ারি। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। শুরুতে আমরা একটু 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনায় যেতে চাই। প্রথমে আসতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ABM ফয়সাল বাতেন। 21 নভেম্বর কেন আসলে সশস্ত্র বাহিনী দিবস, এটার তাৎপর্য এবং প্রেক্ষাপট একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম। নিউজ 24 চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে 21শে নভেম্বরের উপলক্ষে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সশস্ত্র বাহিনী সহ মুক্তিবাহিনীর সকল সদস্যদের, যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন আমাদের জন্য একটি দেশ, স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য। আমাদের সশস্ত্র সংগ্রামটি শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন, 25শে মার্চ যে গণহত্যা সংগঠিত হয়েছিল তার পরদিন থেকে আমাদের সশস্ত্র সংগ্রাম শুরু হয়। আসলে মুক্তিযুদ্ধ তো এককভাবে কেউ অংশগ্রহণ করেনি, সেখানে সেনাবাহিনীর পাশাপাশি অবশ্যই নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি শক্তিশালী ভূমিকা তারা রেখেছিল এবং সামগ্রিকভাবে যৌথ বাহিনীর অপারেশন এবং সাধারণ জনতা এবং মুক্তিবাহিনীর যে অংশগ্রহণ, তার মাধ্যমে আমরা চূড়ান্ত সাফল্যের দিকে ধীরে ধীরে অগ্রসর। 21 নভেম্বর যেটা হয়, যে আমরা যতটা জানি যে তিন বাহিনী একসঙ্গে আসলে সম্মিলিতভাবে আক্রমণ চালায়, সেই গল্পটা একটু শুনতে চাই। জি, আসলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এর আগ পর্যন্ত 21 নভেম্বর আগ পর্যন্ত নিজস্ব এলাকাতে, নিজস্ব গণ্ডির মধ্যে আলাদা আলাদা প্ল্যানে অপারেশন পরিচালনা করছিল। কিন্তু ওই যে অপারেশন ডাইরেক্টিভ 1 যখন ইস্যু করা হয়, তার মধ্যে সবাইকে নির্দেশনা দেওয়া হয় যাতে এই সব অপারেশনগুলি যাতে সিনক্রোনাইজড হয়, সমন্বিত হয়, শুধু সেনা, নৌ এবং বিমান বাহিনী না, সাধারণ জনগণ এবং মুক্তি বাহিনীর অপারেশনও যাতে হয়, যাতে এটার একটা চরম ইফেক্ট আমাদের হানাদার বাহিনীর উপর পড়ে, এবং সেটাই হয়েছিল। আসলে 21শে নভেম্বরের পর থেকে এই যে সমন্বিত আক্রমণ, সেই আক্রমণের যে বীর গাথা, সেটাকে স্মরণ করার জন্যই আমরা 21শে নভেম্বর প্রতি বছর আমরা পালন করে থাকি এবং এর মাধ্যমে আমরা সে সমস্ত বীরদেরকে স্মরণ করি যেন আমাদের দেশপ্রেম এবং জাতীয়তাবোধ যাতে জাগ্রত হয়। এটি আসলে 21শে নভেম্বর। অনেক ধন্যবাদ। আসতে চাই কমোডর মির্জা আলী আকবর সিরাজি। মুক্তিযুদ্ধের নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে একটু জানতে চাই, একই সঙ্গে 21 নভেম্বরের প্রেক্ষাপট, আসলে ওই সময়ে নৌবাহিনীর ভূমিকা কেমন ছিল? আসলে আপনাকে অনেক ধন্যবাদ লালন ভাই, এবং পাশাপাশি নিউজ 24 চ্যানেলের সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান আনার জন্য এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানার জন্য। তাছাড়া আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে বীর মুক্তিযোদ্ধারা ছিলেন এবং যারা দেশের জন্য তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমি আজকের দিনে স্মরণ করছি এবং তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা সশস্ত্র বাহিনীর যে সদস্যরা গত 50 বছরে সশস্ত্র বাহিনীকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন, আমি তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সকলের মঙ্গল কামনা করছি। তো আপনি জানতে চেয়েছেন আমাকে দুটো জিনিস, একটা হচ্ছে যে নৌবাহিনীর ভূমিকা এবং সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য। তো প্রথমত আমি নৌবাহিনীর ভূমিকা দিয়ে শুরু করি। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আসলে বেসিক্যালি পাকিস্তান নৌবাহিনীতে আমাদের বাঙালি অফিসার এবং নাবিকদের সংখ্যা ছিল অত্যন্ত কম, মানে 10%-এরও কম ছিল। তো এর মধ্যে আনুমানিক 330-35 জন নাবিক এবং অফিসার তারা ছুটি বা বিভিন্ন কারণে পূর্ব পাকিস্তানে ছিলেন এবং তারা পশ্চিম পাকিস্তানে ফেরত না গিয়ে তারা যুদ্ধে যোগদান করেন। ওই সময় আসলে আমাদের তো কিছুই ছিল না বলতে গেলে। পাকিস্তান নৌবাহিনীর কিছু ইউনিট এখানে ছিল এবং কয়েকটা ছোট ছোট জাহাজ ছিল, কিন্তু সেগুলি
আসলে মেইনলি তাদেরই দখলে ছিল। ইনিশিয়ালি খণ্ড খণ্ড যে যুদ্ধগুলি হয়েছে সেখানে আমাদের অফিসার এবং নাবিকরা যোগদান করেন। পাশাপাশি C2P ক্যাম্প বলে একটা জায়গা ছিল ইন্ডিয়াতে, সেখানে আমাদের নৌ কমান্ডোদের প্রশিক্ষণ হয়। এটি কি বিশেষ করে অপারেশন জ্যাকপট যেটি আমরা জানি সেই সম্পর্কে একটু জানতে চাই। জি, ওই সময় মার্চ মাসে আসলে পাকিস্তান নৌবাহিনীর একটা সাবমেরিন আনার জন্য বেশ কিছু নাবিকরা গিয়েছিলেন ফ্রান্সে। তো সেখানে আমাদের 8 জন বাঙালি নাবিক ছিলেন। তো তারা সেখান থেকে মানে বিভিন্নভাবে সেখান থেকে পালিয়ে আসেন এবং বিভিন্ন দেশ হয়ে তারা কোনো রকম এসে পৌঁছান এবং তারা ওই যে C2P ক্যাম্পের কথা যে বললাম সেখানে বাঙালি বিভিন্ন মানে ইয়াং ছেলেদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ ক্যাম্প গঠন করেন যেখানে 500 জন সদস্য ছিল। তো তাদের প্রশিক্ষণ দিয়ে আলটিমেটলি পরে 160 জনকে নির্বাচন করা হয় এবং এই 160 জন তাদেরকে দিয়ে 15ই আগস্ট 1971 ওই দিন অপারেশন জ্যাকপটটা পরিচালনা করা হয়। মেইনলি ওইটা শুরু আর কি, যে আপনার চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, চাঁদপুর এবং নারায়ণগঞ্জ নদী বন্দর, এই 4টা জায়গায় জাহাজে আমাদের নৌ কমান্ডোরা তারা বুকে লিম্পেড মাইন বেঁধে তারা পানির নিচ দিয়ে সাঁতরিয়ে গিয়ে জাহাজগুলোতে লিম্পেড মাইন লাগিয়ে আসেন এবং 26টি জাহাজ ওই রাতে ধ্বংস হয় একসাথে। এখানে একটা বিশেষ জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন ওই আমলে তাদের যে প্ল্যানিং এবং এক্সিকিউশন যে একসাথে করতে হবে, কোনো ওয়্যারলেস সাপোর্ট নাই, মোবাইল ফোন নাই, কিছুই নাই, কিন্তু কমিউনিকেশনটা কীভাবে ওনারা করেছিলেন যে আপনার 13 তারিখে রেডিওতে একটা গান বাজিয়েছিল, আমি যে গান তোমাদের শুনিয়েছিলাম এই ধরনের একটা গান, সেটা কিন্তু তাদের জন্য ওয়ার্নিং ছিল। এবং 15 তারিখে গান বাজিয়েছিল আজকে আমার পুতুল যাবে শ্বশুরবাড়ি, এই গানটা ছিল এক্সিকিউটিভ অর্ডার করার জন্য। তো এবং ওই রাতে 26টা জাহাজ ধ্বংস হয়, যেখানে গোলা বারুদ, পাকিস্তান সেনাবাহিনীর প্রচুর গোলা বারুদ এবং ছিল রসদ ছিল, এছাড়াও অন্যান্য জিনিসও ছিল। তো এইটার দুইটা বড় ইফেক্ট হয়েছে, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইফেক্ট, একটা অপারেশনাল। স্ট্র্যাটেজিক ইফেক্টটা ছিল যে এতদিন কিন্তু পৃথিবী জানতো যে ইস্ট পাকিস্তানে কিছু বিদ্রোহীরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে, কিন্তু এইটা যে আসলে একটা স্বাধীনতা যুদ্ধ এবং এইটা যে জনগণের সবার একটা সম্মিলিত প্রয়াস, এই জিনিসটা কিন্তু এই ঘটনার পরে বিশ্ববাসী জানতে পারে। এবং এইটার অপারেশনাল ইফেক্টটা ছিল যে পাকিস্তান সেনাবাহিনীর রসদের উপর সাপ্লাই চেইন কাট অফ হয়ে যায়, এই জিনিসটা কিন্তু তাদেরকে বিশালভাবে কিন্তু এফেক্ট করে। তো এরপরও কিন্তু অনেক অপারেশন নৌ কমান্ডোরা করেছে, অলমোস্ট আপনার প্রায় ৭৫,০০০ মেট্রিক টন ধ্বংস করেছে বিভিন্ন ধরনের গোলাবারুদ কিছু, এবং প্রায় ১ লাখ মেট্রিক টন পার্শিয়ালি ড্যামেজ হয়েছে। তো এভাবেই করে নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করেন। এয়ার কমান্ডার মোহাম্মদ মিরাজ পাটোয়ারি, বিমান বাহিনী তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওই সময়, আকাশপথে অনেক চ্যালেঞ্জের মধ্যে আসলে কাজ করতে হয়, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চাই। একই সঙ্গে 21 নভেম্বর যে 3 বাহিনী একসাথে হলো, সেই জায়গাটায় বিমান বাহিনীর ভূমিকা একটু আপনার মুখ থেকে। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি নিউজ 24-কে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে 21শে নভেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্মরণ করতে চাই 7 জন বীরশ্রেষ্ঠকে এবং সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, সমস্ত আত্মত্যাগকারী এবং সমস্ত শহীদ পরিবারদেরকে। বিমান বাহিনীর যে সমস্ত চ্যালেঞ্জ এবং 21শে নভেম্বরের তাৎপর্য, আমার পূর্ববর্তী 2 বক্তা অলরেডি বলেছেন তাৎপর্য। 21শে নভেম্বরের তাৎপর্য কিন্তু একটাই, সেটা হলো সাম্য এবং ঐক্যতা। আমরা যে সাম্য এবং ঐক্যতার রেফারেন্স দেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, এই কথাই কিন্তু বারবার স্মরণ করিয়ে দেয়। এবং এই 21শে নভেম্বরের মাধ্যমে আমরা বোঝাতে চাই যে সামরিক এবং অসামরিক স্বাধীনতা অর্জনে সবার গুরুত্ব সমান। আমি যদি এই আক্রমণগুলোর দিয়ে একটা উদাহরণ দিতে পারি, সমন্বয় আক্রমণ যেগুলি,
নর্মালি বিমান বাহিনী 3 ডিসেম্বর আক্রমণ শুরু করেছে, যেটা কিলো ফ্লাইট সম্বন্ধে যদি আপনি প্রশ্ন করেন, পরে আমি পরবর্তীতে বলবো। এই 3 ডিসেম্বরের পরে আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী মিলে আমরা বিভিন্ন রেকিমিশন অপারেশন করেছি। আমরা টাঙ্গাইল প্যারাড্রপিংয়ে আমরা একসাথে কাজ করেছি, বোর্ডেবে রিভার ক্রসিং একসাথে কাজ করেছি, সিলেটে কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য একসাথে কাজ করেছি, এবং ফাইনালি 11 ডিসেম্বর নরসিংদী যখন ফাইনাল অফেন্সিভ হয় তখন বিমান বাহিনী আর্মড স্কোয়াড এবং ক্লোজ এয়ার সাপোর্ট প্রোভাইড করেছিল যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বিমান বাহিনীর প্রথম থেকে বিমান বাহিনীর সদস্যরা, পুরো পাকিস্তানের যারা অবসরপ্রাপ্ত সদস্যরা বা যারা ত্যাগ করে আমাদের মুক্তি বাহিনীর সাথে একত্র হয়ে কাজ করেছিল, সেই সমস্ত সদস্যরা তখন বিভিন্ন সেক্টরে, আমাদের 11টা সেক্টর 11টা সেক্টর ভাগ হয়ে যায়। আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে 2জন সেক্টর কমান্ডার ছিল, আমাদের চিফ অফ স্টাফ ছিল, এবং তারা সম্মুখ যুদ্ধে নৌবাহিনী এবং সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করেছে। একটা বিষয় একটু বলি, ধরেন আকাশপথে তো অনেক কিছু দেখা যায়, হয়তো আমি ঠিক জানি না, মানুষ যেটা দেখেন বিমান চললে দেখা যায়। তো মুক্তিযুদ্ধের সময় আকাশপথের চ্যালেঞ্জটা একটু জানতে চাই। মানে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের সময় আমাদের কোনো বিমান ছিল না। ওকে, সেপ্টেম্বরে 1971 সালের সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত বিমান বাহিনীর ভারত সরকার আমাদেরকে 3টা বিমান উপহার দেয়। তার মধ্যে ডাকোটা, অটার এবং অ্যালোয়েড 3 হেলিকপ্টার। এই 3টা বিমানকে, এটা অসামরিক বিমান ছিল, যুদ্ধ করার জন্য ক্যাপাবল ছিল না। তো এই 2 মাসে, অক্টোবর নভেম্বর 2 মাসে এই বিমান দুইটাকে বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে যুদ্ধের উপযোগী করে তোলা হয়। এই যুদ্ধের উপযোগী করে তোলা এবং প্লাস এই অফিসারদের কোনো ট্রেনিং ছিল না, তো তাদেরকে সেই পরিমাণ ট্রেনিং দেওয়া হয় ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে। 28শে সেপ্টেম্বর 10 জন কর্মকর্তা 47 জন টেকনিশিয়ান নিয়ে কিলো ফ্লাইট হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। তখন আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলি ছিল, এই বিমানগুলিকে মডিফাই করা, আর্মড ভার্সন তৈরি করা, তার মধ্যে বিমানগুলোতে মেশিন গান ফিট করা হয়েছিল, বিমানগুলো অ্যালোয়েড হেলিকপ্টার রকেট পড ফিট করা হয়েছিল, অটারে রকেট পড ফিট করা হয়েছিল, এবং ডাকোটাতে ট্রান্সপোর্ট, রসদ ট্রান্সপোর্ট, জনবল ট্রান্সপোর্ট, ভিআইপি ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হয়েছিল। এই বিমানগুলি যখন আক্রমণে যায়, আমাদের প্রেজেন্টে আমরা যদি দেখি এখনকার যুদ্ধ যদি দেখি, আমরা দেখি ইউ ফায়ার অ্যান্ড ফরগেট, বা তখন কিন্তু সেটা ছিল না। তখন আমাদের এই সমস্ত জিনিস নিজেদেরকে মডিফাই করে তৈরি করতে হয়েছিল। আমাদের ট্রেনিং করেছে পাহাড়ের উপরে রাতের বেলা সাদা রঙের প্যারাসুট দিয়ে ট্রেনিং, ফায়ারিং প্র্যাকটিসটা করা হয়েছিল। তারপরে নাইট নেভিগেশনের জন্য কোনো জিনিস ছিল না, অনেক প্রতিকূলতা ছিল। অনলি 3টা নেভিগেশনাল ইকুইপমেন্ট বা ফ্লাইট ইনস্ট্রুমেন্ট ছিল, অল্টিমিটার, এএসআই এবং সাম আদার ইকুইপমেন্ট, যেগুলো দিয়ে কিন্তু আমরা ভারত থেকে টেক অফ করে গোদনাইলে এবং নারায়ণগঞ্জে গোদনাইলে এবং চিটাগাং ইস্টার্ন রিফাইনারিতে অ্যাটাক করা হয়, এবং স্ট্র্যাটেজিক কিছু এফেক্ট ফেলা হয়। তখন এই জায়গাটাই জানতে চাই, ধরেন অনেক প্রতিকূলতা তো ছিল, তার মধ্যে এই যে মানে অপারেশন কিলো ফ্লাইট যেটি বলি, দুঃসাহসিক অভিযান আসলে কিভাবে সম্ভব হয়, অপারেশন কিভাবে হয়? এটা অ্যাকচুয়ালি দেশপ্রেমে পাগল বিমান বাহিনীর সদস্যদের জন্য সম্ভব হয়েছিল, এই অসম্ভবকে সম্ভব করার জন্য, এবং নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে ভারতীয় বিমান বাহিনীর সহযোগিতায় আমরা এই বিমানগুলিকে যাতে আক্রমণ করতে পারে সেই উপযোগী করে গড়ে তুলতে পারি। অনেক ধন্যবাদ। আসতে চাই ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন। মানে দেশ গঠনে তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, সেই জায়গায় একটু আপনার কথা শুনতে চাই, দেশ গঠন আসলে কীভাবে সেনাবাহিনী বিশেষ করে কাজ করছে? জি, ধন্যবাদ। সেনাবাহিনীকে যখনই অসামরিক কর্তৃপক্ষের মাধ্যমে যে কোনো ধরনের সাপোর্ট চাওয়া হয়েছে, আমরা কিন্তু সাথে সাথে প্রোঅ্যাক্টিভভাবে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি এবং সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা সাপোর্ট দিয়েছি। আপনি যদি রিসেন্ট ফ্লাডের এক্সাম্পলটা দেখেন, অগাস্টের শেষের দিকে যে বন্যাটা হয়েছিল, দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 3টি জেলা এবং দক্ষিণ পূর্বে প্রায় 11টি জেলা মারাত্মকভাবে বন্যা কবলিত হয়। তখন সেনাবাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করেছে, তার দেশব্যাপী দেশের সমস্ত মানুষ তার অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। সেই অপারেশনতে আমরা পানিবন্দী প্রায় 26,000-এরও অধিক পানিবন্দী মানুষকে সেনাবাহিনী উদ্ধার করেছে। এছাড়াও প্রায় 60,000-এরও বেশি ব্যক্তিবর্গকে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে। এবং একটি বিশেষ দিক হচ্ছে, সে সময় কিন্তু সাধারণ জনগণও তাদের সার্বিক সামর্থ্য এবং অর্থ দিয়ে তারা সেনাবাহিনীর পাশাপাশি কাঁধে কাঁধ মিলে কিন্তু তারা কাজ করেছে। এবং সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী এবং জনগণের যে সেতু বন্ধন সেখানে কিন্তু স্থাপিত হয়েছে।
এছাড়া আমাদের যে বর্তমান পরিস্থিতিতে আপনি নিশ্চয়ই জানেন যে 62টি জেলার অধিক জায়গায় আমাদের সেনা সদস্যরা মোতায়েন রয়েছে এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেনাবাহিনী করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কেপিআই বা জাতীয় গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেগুলি নিরাপত্তা দিচ্ছে, আমাদের পুলিশ বাহিনীকে রিফর্ম করা এবং কর্মোপযোগী করার জন্য তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে, আমাদের দূতাবাসগুলি নিরাপত্তা দিচ্ছে এবং সর্বোপরি আমাদের যে শিল্পাঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল সেখানেও নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক চাকা যাতে গতিশীলতা বজায় রাখতে পারে সেই জন্য কিন্তু সেনাবাহিনী যতটুকু সম্ভব সাপোর্ট দেয়া তা দিয়ে যাচ্ছে। তাছাড়া সেনাবাহিনী বিভিন্ন অভিযানও পরিচালনা করেছে এবং অভিযানের মাধ্যমে প্রায় 700-এরও অধিক মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রায় 6000-এর অধিক অবৈধ অস্ত্র উদ্ধার করেছি এবং 2 লক্ষাধিক আমরা গোলাবারুদ উদ্ধার করেছি। এবং আরেকটি বিশেষ একটি জিনিস আমি উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা আহত হয়েছিল, আমাদের সারা বাংলাদেশে যে সেনানিবাসে যে সিএমএইচগুলি আছে সেখানে প্রায় 3295 জনকে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে এবং এটা জনগণের সম্পৃক্ততাই প্রমাণ করে। এছাড়া আগেও আমাদের সেনাবাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে। 2010 সালে যে মেশিন রিডেবল পাসপোর্ট সেটা বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এটা শুরু হয়। এছাড়া 2018 সালে পাসপোর্ট যেটা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম, সেটিও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কাজটা সম্পন্ন হয় এবং এ পর্যন্ত প্রায় 1.5 কোটি পাসপোর্ট কিন্তু অলরেডি সরবরাহ করা হয়েছে। শেষে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের সেনাবাহিনী কিন্তু শিক্ষাক্ষেত্রে বিরাট অবদান রয়েছে এবং আমি বলবো যেটা অনেকটাই আন্ডাররেটেড। সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 6টি মেডিকেল কলেজ, 6টি আর্মি নার্সিং কলেজ, 4টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং 2টি বিজনেস ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে ভালো মেধাবী ছাত্ররা পাশ করে কিন্তু কর্মক্ষেত্রে জয়েন করছেন। এছাড়া মিরপুর সেনানিবাসে 2টি বিখ্যাত ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং আরেকটি হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই দুটিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং সেখানকার স্টুডেন্টরা ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে, তারা দেশের গণ্ডি পার হয়ে বিদেশেও তারা সফলতার স্বাক্ষর রাখছে। এছাড়া প্রতিটা সেনানিবাসে প্রায় আমাদের 65টারও অধিক বিভিন্ন স্কুল এবং কলেজ রয়েছে, স্কুল কলেজ আছে। এবং বিশেষভাবে আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের সেনানিবাসগুলিতে প্রায় 11টির মতো প্রয়াস স্কুল রয়েছে। এই প্রয়াস স্কুলগুলি স্থাপন করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ শিক্ষা এবং পরিচর্যা দেওয়ার জন্য। এভাবেই আমাদের শিক্ষাক্ষেত্রেও কিন্তু আমাদের অবদান রয়েছে। সর্বশেষে আমি বলবো যে আমাদের অনেকগুলি মেগা প্রকল্প যেখানে আমাদের ইঞ্জিনিয়ার কোর তারা ইনভলভড আছেন, সেখানে পদ্মা সেতু এবং পদ্মা রেলওয়ে ব্রিজ, এটার নিরাপত্তা এবং এর পরামর্শ, আমাদের কালশি ফ্লাইওভার, আমাদের কুড়িল পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং বান্দরবন খাগড়াছড়ি এবং পার্বত্য বিভিন্ন এলাকায় যে সীমান্তবর্তী সড়ক সেগুলি তৈরি কিন্তু অক্লান্ত পরিশ্রম দিনরাত করে যাচ্ছেন এবং আমরা সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আয়োজনে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর চ্যালেঞ্জ প্রত্যাশা নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন আমাদের সঙ্গে। আমরা এখন একটু যেতে চাই কমোডর মির্জা আলী আকবর সিরাজ আপনার কাছে। জনগণের কাছাকাছি থাকা এবং যে কোনো দুর্যোগে পাশে থাকা, সেই জায়গার চ্যালেঞ্জ কতটা এবং নৌবাহিনী কীভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে, সেই জায়গায় যদি একটু। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে শুরু করতে চাই এটা বলে যে দেখবেন যে বাংলাদেশ যে কোনো নৌবাহিনী, অ্যাকচুয়ালি নৌবাহিনীর যে কর্মকাণ্ড সব কিন্তু সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে, কারণ আমরা মেইনলি সমুদ্রে কাজ করি এবং সমুদ্রে আমরা কি করছি সেটা কিন্তু সবাই দেখতে পায় না। তো প্রথমত আমি যদি জাতীয়ভাবে বলি তাহলে জাতীয় অর্থনীতিতে নৌবাহিনী একটা বিরাট ভূমিকা পালন করছে। প্রথমত যে সমুদ্রের নিরাপত্তা, সমুদ্রের যে খনিজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, এগুলোর নিরাপত্তা প্রদান করা এবং সমুদ্র বন্দরগুলির নিরাপত্তা প্রদান করা, ব্লু ইকোনমি ও অন্যান্য জাতীয় বিষয়গুলিতে নৌবাহিনী কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। এখন যদি আপনি জনগণের সাথে যদি বলেন তাহলে এর মধ্যে প্রথমে চলে আসে যে সি ফেয়ারার যারা,
যে আমাদের যারা মৎস্যজীবী আছেন, যারা সমুদ্রে জাহাজ চালাচ্ছেন, তাদের কথা যদি বলি, তো প্রথমে আমি যদি মৎস্য সম্পদের কথা বলি, যে মৎস্য সম্পদ রক্ষার্থে কিন্তু নৌবাহিনী যত ধরনের প্রচেষ্টা নেওয়ার কথা সেটা নিচ্ছে, কারণ বছরে আমাদের বিভিন্ন মা হিলসা, তারপরে 65 দিনের যে ব্যান হয়, জাটকা নিধন প্রতিরোধ, এই অপারেশনগুলি করে থাকে। এবং এই সময় কিন্তু নৌবাহিনীর দেখা যায় যে 4-5টা করে জাহাজ সমুদ্রে, প্লাস এমপি দিয়ে এমপি যে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে পেট্রোল পরিচালনা করা হয়, যেন যে আমরা আমাদের জেলেদেরকে যেভাবে অ্যালাউ করছি না মাছ ধরতে, সেভাবে যাতে বিদেশি কোনো ট্রলার বা মাছ ধরার নৌকা এসে আমাদের মাছ না নিয়ে যেতে পারে। যেমন এই বছর আমরা 4টা বিদেশি ট্রলার ধরেছি জাস্ট এই গত 1 মাসের মধ্যে, এবং কোস্টগার্ডও একটা বিদেশি ট্রলার ধরেছে। দেশ গঠনের জায়গায় কতটা কাজ করতে পারছেন আপনারা? এক আর 2 নম্বর হচ্ছে যে নৌ সীমা, একই সঙ্গে নৌ নিরাপত্তা, সেই জায়গাটা কতটা চ্যালেঞ্জের বলে মনে হয় এখন রাজনীতির বাস্তবতা? আমাদের যে জলসীমা আছে, যে আপনি জানেন যে 1,18,000 বর্গ কিলোমিটার, এই এরিয়ায় পেট্রোলিং যেটা আমরা বলি বা প্রহরা, সেটার জন্য আমাদের সবসময় কিন্তু 4টা থেকে 5টা জাহাজ সমুদ্রে অবস্থান করে, এবং রেগুলারলি আমাদের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটও এই আমাদের সমুদ্র সীমায় পেট্রোলিং বা টহল প্রদান করে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু খুব বেশি চ্যালেঞ্জ নিতে হচ্ছে না, যদিও বঙ্গোপসাগর বছরে প্রায় সময়ই উত্তাল থাকে, কিন্তু আমাদের এখন ফ্রিগেট, করভেট সাইজের জাহাজগুলি আছে, এগুলি ওপিভি আছে আমাদের অফশোর পেট্রোল ভেসেল, এগুলি দিয়ে আমরা কিন্তু মানে রাফ সিতেও পেট্রোল পরিচালনা করতে সক্ষম। আর যে সমুদ্রে বা জাতীয় দুর্যোগের কথা যদি আমি আসি, প্রথমত যে সমুদ্রে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সেটার জন্য কিন্তু ফার্স্ট রেসপন্ডার হচ্ছে বাংলাদেশ নেভি। আপনার আমরা হচ্ছি এই এলাকার MRCC, মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার, এটা কিন্তু নৌবাহিনী পরিচালনা করে থাকে, এবং যে কোনো জাহাজ ডুবি, নৌকা ডুবি এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে কিন্তু নৌবাহিনী রেসপন্ড করে। গত 10-12 বছরে আমরা প্রায় 650 বিভিন্ন ধরনের জেলে বা সিফেয়ারের মধ্যে তাদেরকে আমরা জীবিত উদ্ধার করেছি সমুদ্র থেকে, এবং প্রায় 350 মৃত উদ্ধার করা হয়েছে। এমনি দেশের ভিতরে যে দুর্যোগ, সাইক্লোন, বন্যা, এ ধরনের ইয়েতে আগুন, এই ধরনের সব কিছুতেই কিন্তু নৌবাহিনী একটা বিরাট ভূমিকা পালন করছে। এই রিসেন্ট যে বন্যা হলো, এই বন্যায় আমাদের ফেনী সদর, ফুলগাজী, তারপরে চট্টগ্রামে মিরসরাই এবং খুলনায় পাইকগাছা, এই সমস্ত জায়গায় আমাদের কন্টিনজেন্ট মোতায়েন হয়, এবং সেখানে আমরা প্রায় 10,000-এর, মেইনলি ফেনী ফুলগাজীতে আমরা একটা 35 বেড হসপিটাল স্থাপন করি টেম্পোরারিলি, এবং সেখানে প্রায় 10,000-এর উপরে মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। আমরা প্রায় 50,000-এর বেশি প্যাকেট ত্রাণ সরবরাহ করেছি, এবং প্রায় 4,000 মানুষকে উদ্ধার করেছি, মানে বন্যার একদম শুরুর দিকে। এছাড়া সাইক্লোন যখন হয়, যে কোনো সাইক্লোনে, মানে সাইক্লোন শেষ হওয়ার সাথে সাথে উপকূলবর্তী যে জেলাগুলো আছে, যে সব মিলিত ধরনের এইসব কাজ করতে গিয়ে যে ধরনের সামর্থ্য থাকা দরকার, সেই সামর্থ্য ক্যাপাবিলিটি তো বেড়েছে। আলহামদুলিল্লাহ, এই সামর্থ্য আমাদের দিনে দিনে বেড়েছে, কারণ শুরুতে যেই নৌবাহিনীর কিছুই ছিল না, সেই নৌবাহিনী আজকে কিন্তু একটা ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। আসবো আমি এই জায়গাটা, আমি একটু এয়ার কমোডোর মোহাম্মদ মিরাজ পাটোয়ারি আসতে চাই আপনার কাছে। বিমান বাহিনীর সক্ষমতা জায়গাটা একটু জানতে চাই এখন, যেটি শুরু করেছিলেন। 2 নম্বর হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিমান বাহিনীর অবদান সম্পর্কে একটু জানতে চাই। ওকে, 2টা প্রশ্ন এখানে, একটা হলো সক্ষমতা, আর একটা হলো অর্থনৈতিক উন্নয়নে আর দেশ গঠনে বিমান বাহিনী। সক্ষমতা একটা চলমান প্রক্রিয়া, যেটা ফোর্সেস গোল 2030-র মাধ্যমে আলোকপাত করা হয়েছিল, এবং এটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল 2012 সালে। এবং বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর অর্গানাইজেশনস, প্রযুক্তির সাথে তাল নিয়ে আমাদের চলতে হয়।
এবং 2012 সালে যখন ফোর্সেস গোল 2030 করা হয়েছিল তখন বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন নীতির উপর ভিত্তি করে করা হয়েছিল। তার মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক উন্নতির পরিধি এবং সক্ষমতা আমরা কতটুকু করতে পারবো সেটার উপর ভিত্তি করে আর কি। সেইখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অগ্রযাত্রা এবং ক্রমাগত যে সক্ষমতা অর্জন সেটা কন্টিনিউ হয়েছে। বিমান বাহিনীর প্রধানের ঐকান্তিক চেষ্টায় নিজস্ব জনবল, নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব ম্যান পাওয়ার দিয়ে আমরা অলরেডি বিমান বাহিনীতে 2টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট তৈরি করেছি এবং যেটা সফল উড্ডয়ন করেছি আমরা। এটা বিমান বাহিনীর জন্য একটা বিরাট মাইল ফলক হিসেবে কাজ করছে আর কি। আমরা যে আনআর্মড এরিয়াল ভেহিকেল যে আমরা পেয়েছি, সেই আনআর্মড এরিয়াল ভেহিকেল বাংলাদেশের যে কোনো জায়গায় ফ্লাই করুক না কেন, এটার রিয়েল টাইম পিকচার কিন্তু আমরা ঢাকায় বসে দেখতে পাচ্ছি। তার মানে আমার লিডারশিপ ঢাকায় বসে সেই রিয়েল টাইম পিকচার দেখতে পাচ্ছে। বিমান বাহিনীর দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যে সমস্ত অবকাঠামো দরকার সেগুলোর দিকে নজর দেওয়া হয়েছে। প্রথাগত যে সমস্ত প্রথাগুলি রয়েছে, পদ্ধতিগুলি রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে আমরা সফটওয়্যার ভিত্তিক ডিজিটালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়েছি। বিমান বাহিনীতে সংযুক্ত হয়েছে অনেকগুলি ঘাঁটি, সংযুক্ত হয়েছে আধুনিক ট্রেনিং সিস্টেম। তার মধ্যে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি এবং এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট অনেক আধুনিক করা হয়েছে। বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ ইউনিট আমরা তৈরি করেছি। দেশের আকাশ প্রতিরক্ষাকে টোটাল একটা এয়ারস্পেস ম্যানেজমেন্টটাকে মনিটর করার জন্য আমরা এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন করেছি এবং তার সাথে সাথে এয়ার ডিফেন্স নোটিফিকেশন সেন্টার তৈরি করা হয়েছে। বলতে গেলে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া 1971 সালে যে বিমান বাহিনী আজ অনেক উন্নত, অনেক আধুনিক বিমান বাহিনী, আত্মনির্ভরশীল। একটা বিরতি নিয়ে আমি পরের উত্তরে আসবো, একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে। গণতন্ত্রতে আবারও একটা ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। আবারও স্বাগত গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে। আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ABM ফয়সাল বাতেন, আছেন কমোডোর মির্জা আলী আকবর সিরাজি, একই সঙ্গে আছেন এয়ার কমোডোর মোহাম্মদ মিরাজ পাটোয়ারি। বিরতির আগে যেটি বলছিলাম যে অর্থনৈতিক উন্নয়নে আসলে কতটা ভূমিকা রাখতে পারছে বিমান বাহিনী? বিমান বাহিনীর মূল মন্ত্র বাংলার আকাশ রাখিব মুক্ত, সেই মন্ত্রে বলিয়ান হয়ে আমরা স্বাধীনতার পর থেকে জনগণের সাথে আছি। শান্তিকালী এবং দুর্যোগে আমরা জনগণের সাথে কাজ করে বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে দুর্গম পাহাড়ি এলাকায় যে সেনাবাহিনী কাজ করছে, স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা হেলিকপ্টারের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে সাহায্য প্রদান করে আসছি এবং শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য সেনাবাহিনীর সাথে একসাথে আমরা কাজ করে আসছি। শিক্ষা প্রসার এবং উন্নয়নে আমরা এরোস্পেস ইউনিভার্সিটি করা হয়েছে। আমাদের যে দক্ষ এভিয়েশন এক্সপার্ট সেখান থেকে আমরা প্রডিউস করতে পারছি। এছাড়া বিমান বাহিনীর 60টি শাহীন কলেজ এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেখান থেকে ছাত্ররা উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারছে। অগ্নি নির্বাপনের কথা যদি আসি, আমাদের এরিয়াল ফায়ার ফাইটিংয়ের ক্যাপাবিলিটি আছে। আমরা ছাত্র জনতার আন্দোলনের সময় দেখেছি যেখানে যেখানে আগুন ছিল বিমান বাহিনী সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং আগুন নির্বাহের কাজ করেছে। এছাড়া সুন্দরবনে কিছুদিন আগে আগুন লেগেছিল, আমরা ফায়ার সার্ভিসের সাথে কোঅর্ডিনেশন করে সেই অগ্নি নির্বাপন কাজেও আমরা অংশগ্রহণ করেছি। বনায়ন কর্মসূচিতে হয়তো আপনারা জানেন না জিনিসটা, যে বনায়ন কর্মসূচিতে আমরা বিমান বাহিনী কিভাবে সাহায্য করতে পারি। বন মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হয়ে আমরা দুর্গম এলাকায়, উপকূলীয় এলাকায় এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে আমাদের যে সমস্ত গাছপালা বিলীন হয়ে যাচ্ছে সেখানে আমরা সিড বল তৈরি করে হেলিকপ্টারের মাধ্যমে সিডগুলো নিরীক্ষণ করে আমরা বনায়ন কাজে অংশগ্রহণ করছি। মা ইলিশ সংরক্ষণে আমরা কিভাবে কাজ করছি, মা ইলিশ সংরক্ষণের সময় যে সমস্ত নিষেধাজ্ঞা দেওয়া হয় আমরা সেই সমস্ত নিষেধাজ্ঞার সময় আমাদের বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে দিনে এবং রাতের বেলা স্পেশালি নাইট ভিশন গগলস ইউজ করে আমরা কিন্তু সেই মহড়াগুলি করে থাকি যাতে মা ইলিশকে ধরতে না পারে। জাতীয় দুর্যোগ মোকাবিলা যদি বলেন, আমি সম্প্রতি যে আমার কলিগ বলল ব্রিগেডিয়ার ফয়সাল, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম যে সমস্ত বন্যা হয়েছে এখানে কিন্তু বিমান বাহিনী ফার্স্ট রেসপন্ডার হিসেবে কাজ করেছে। আমরা ওখানে রেকি মিশন করেছি। রেকি মিশন করার পর আমরা একটা প্ল্যান তৈরি করি যে আমরা কিভাবে ওখানে উদ্ধার কাজ করবো এবং জনগণের কাছে আমরা পৌঁছে দিব খাদ্য সামগ্রী। আমরা ওখানে 170টা মিশন করেছি এবং একটা মেডিকেল টিম ওখানে গঠন করেছি। আমরা মিনি প্যারাসুটের মাধ্যমে যে সমস্ত এলাকায় এখনো সাহায্য পৌঁছায় নাই সেখানে আমরা মিনি প্যারাসুটের মাধ্যমে আকাশ থেকে খাদ্য সরবরাহ করেছি। বন্যা পরবর্তী যে সমস্ত পুনর্বাসন কাজ স্টিল চলমান আছে। আমরা যদি আরেকটু দিকে ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ কাভারেজ, এটা কিন্তু 365 ডেজ 24/7 আমাদের কিন্তু হেলিকপ্টার সবসময় মোতায়েন থাকে ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ কাভারেজ দেওয়ার জন্য।
আমাদের যে বিভিন্ন ওভারঅলিং প্রজেক্ট আছে, এই ওভারঅলিং প্রজেক্টে আমাদের বিমান এবং অনেক সরঞ্জাম দিয়ে আমাদের ওভারঅলি করতে হয়। এগুলি আমাদের আগে দেশের বাইরে থেকে ওভারঅল করে নিয়ে আসতে, যেখানে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যখন আমরা এগুলি তৈরি করেছি, আমাদের অনেক অর্থনৈতিক সাশ্রয় হচ্ছে বা বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারছি। আমরা এডিআইজে তৈরি করেছি, এডিআইজে দেশের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। আমরা এভিয়েশন সিকিউরিটি করেছি 2016 সাল থেকে বিভিন্ন এয়ারপোর্টে আপনার নিরাপদ উড্ডয়ন, নিরাপত্তা এবং যাত্রী সেবা প্রদান করে আসছে। অনেক ধন্যবাদ। অনেক কাজ করছে আসলে তিন বাহিনী, মানে কোনোটা থেকে কোনোটা পিছিয়ে নেই। একটু আসতে চাই ব্রিগেডিয়ার জেনারেল এবিএম ফয়সাল বাতেন। সেনাবাহিনীর সক্ষমতা আসলে কতটা বেড়েছে তো বটেই, আমি একটু জানতে চাই যে কতটা আধুনিক এখন এবং উন্নত বিশ্বের সঙ্গে কতটা তাল মিলিয়ে এগোচ্ছে আমাদের সেনাবাহিনী। জি, আমরা নিশ্চয়ই অবগত আছি যে দেশের সার্বিক উন্নয়নের জন্য সেনাবাহিনীর একটি শক্তিশালী সেনাবাহিনী খুবই প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখে সেনাবাহিনীর যে সুযোগ সুবিধা যেমন বৃদ্ধি করা হয়েছে, তেমনি সামরিক সক্ষমতা বৃদ্ধিতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে আমরা দেখব যে আমাদের বেশ কিছু ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে মেকানাইজড রূপান্তরিত করা হয়েছে, তাতে তাদের সক্ষমতা বেড়েছে। আমাদের সাজোয়া ইউনিট বা ট্যাঙ্ক বহরে নতুন আধুনিক VT5 ট্যাঙ্ক সংযোজিত হয়েছে, সাথে সিমুলেটরও দেওয়া হয়েছে যাতে ভালো প্রশিক্ষণ তারা অর্জন করতে পারে। এছাড়া আর্টিলারিতে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, সোরাড, QWD-18 মিসাইল, রেডার কন্ট্রোল মিসাইল এবং সর্বাধুনিক তুরস্ক থেকে যেটা আনা হয়েছে টাইগার মিসাইল, যেটার সক্ষমতা 120 কিলোমিটারের অধিক। সো এই মডার্নাইজেশনগুলি কিন্তু আমরা হাতে নিয়েছি। এছাড়া আমাদের যে সিগন্যাল কোর আছে, সিগন্যাল কোরে ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এটা আধুনিকায়ন করা হয়েছে এবং এটি সার্বিক যুদ্ধের পরিস্থিতি অবলোকন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে আর্মি এভিয়েশন আছে, এভিয়েশন একটি ফরওয়ার্ড ইয়ার বেস উদ্বোধন করা হয়েছে, এটা একটি অনেক বড় সক্ষমতা। এছাড়া আমাদের নতুন বেল হেলিকপ্টার ক্রয় করা হয়েছে এবং কাসা বিমানও ক্রয় করা হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের আর্মি এভিয়েশনের মধ্যে UAV রেজিমেন্ট সংযোজিত হয়েছে এবং এই সমস্ত সংযোজনের ফলে সেনাবাহিনীর সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সঠিক পথেই আছি এবং ধীরে ধীরে আমাদের সক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ। আমরা খুব বেশি সময় পাবো না, আমি একটু আসতে চাই কমোডর মির্জা আলী আকবর সিরাজি। ব্লু ইকোনমিতে অপার সম্ভাবনা বাংলাদেশের, সেই নৌ বিশাল যে পানি সমুদ্র, সেই জায়গাটাই কতটা সম্ভাবনা এবং সেই সম্ভাবনা কাজে লাগানোর পথে কতটা বাংলাদেশ? আপনাকে ধন্যবাদ। ব্লু ইকোনমির ক্ষেত্রে প্রথমে খুব সংক্ষেপেই বলছি যে টেকসই উন্নয়নের জন্য সমুদ্রের সম্পদের টেকসই ব্যবহার, এইটাই হচ্ছে মূল মন্ত্র আপনার ব্লু ইকোনমির। এখন সমুদ্র সম্পদ যে আমাদের আসলে ল্যান্ডে কিন্তু সম্পদ ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন কিন্তু আমাদের সমুদ্রের দিকেই তাকানোর সময় এসছে এবং আমরা দেশ হিসাবে সঠিক কাজটি করছি, কারণ এই ব্লু ইকোনমি কনসেপ্টটা গত বেশ কয়েক বছর ধরেই চলছে। এখন এই ব্লু ইকোনমির ক্ষেত্রে যেমন আমাদের কুতুবদিয়া থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত যে উপকূলীয় এলাকা, এখানে অনেক অ্যাক্টিভিটি চলছে। এখানে LNG টার্মিনাল হয়েছে, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হয়েছে, এখানে SPM বা সিঙ্গেল পয়েন্ট মুরিং, যেটা মানে আপনার পোর্টের ভিতরে জাহাজ না ঢুকে এখান থেকেই কিন্তু তেল সরবরাহ করতে পারবে, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি চলছে এবং এইগুলোর কিন্তু মানে নিরাপত্তার কাজটা কিন্তু নৌবাহিনী করছে। ওখানে আমরা অপারেশন ব্লু গার্ড পরিচালনা করছি। আমরা কি ধরেন এখনো মানে সমুদ্রে যে ধরনের সম্পদ বাংলাদেশে, সেই সম্পদ আহরণের জন্য সক্ষম কিনা? সেই আহরণের কাজটা কিন্তু নৌবাহিনীর না অ্যাকচুয়ালি, যে ওখানে যে সার্ভে করা এবং এক্সট্রাকশন, এক্সপ্লোরেশন, এই ধরনের যে কাজ, এগুলো কিন্তু সরকারকেই করবে এবং সরকার কিন্তু বিভিন্নভাবে এগুলো হাতে নিয়েছেন এবং কিছু কিছু জায়গায় সার্ভেও করা হয়েছে। ইতিপূর্বে গ্যাসও উত্তোলন করা হয়েছে সমুদ্র থেকে। তো এই সমস্ত জায়গাগুলি যখন এই সার্ভেগুলি করা হয় বা এখানে বিদেশি জাহাজগুলি যখন কাজ করে, তাদের নিরাপত্তা কিন্তু আমাদেরকে প্রদান করতে হয়। এছাড়া আউটার অ্যাঙ্কারে যে বিভিন্ন পণ্যবাহী যে জাহাজগুলি আসে, আমরা অপারেশন প্রতিরোধের মাধ্যমে ওই জাহাজগুলির কিন্তু নিরাপত্তা বিধান করি এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি 3টা জাহাজে আগুন লেগেছিল,
জাস্ট 1 মাসের মধ্যে। এবং নৌবাহিনী কিন্তু ফার্স্ট রেসপন্ডার হিসেবে ওখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আমাদের কয়েকটা 3-4টা করে টাগ ওখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এছাড়া আমাদের হাইড্রোগ্রাফিক ডিপার্টমেন্ট নটিক্যাল চার্ট পাবলিশ করছে, এটাও একটা আমাদের জন্য আয়ের উৎস। তারপরে আইইউ ফিশিং, যেটা মানে অবৈধ ফিশিং করা, যেমন 40 মিটারের নিচে ট্রলিং করা নিষেধ আছে। একটা জিনিস আমাদের আসলে চিন্তা করা দরকার, যে আমাদের জেলেরা কিন্তু ওই গভীর সমুদ্রে যেতে চান না, কিন্তু গভীর সমুদ্রে কিন্তু প্রচুর মাছ রয়েছে, বিভিন্ন ফিশিং গ্রাউন্ড রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের যেতে হবে এবং তাহলেই কিন্তু তারা ভালো মাছ পাবেন। তো এই জিনিসগুলি কিন্তু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এছাড়া চোরাচালান নিয়ন্ত্রণ, যে গান রানিং অ্যাক্টিভিটি বলেন বা ড্রাগ স্মাগলিং বলেন বা হিউম্যান ট্রাফিকিং বলেন, এই জিনিসগুলি প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেলাম আমরা। একেবারে শেষ পর্যায়ে এয়ার কমোডর মোহাম্মদ মিরাজ পাটোয়ারি, ক্যারিয়ার হিসেবে যদি কেউ ধরেন সশস্ত্র বাহিনীতে আসতে চাই, সেই জায়গাটা কতটা সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দেখেন তরুণ প্রজন্ম যারা আমাদের সামনে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে শেষ বেলায়? আমি তো তরুণ প্রজন্মকে অনুরোধ করব যে স্টাডি করে তারপরে আসার জন্য। অ্যাকচুয়ালি সে কি চায়, সে যদি সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চায়, সে যদি মনে করে যে সে ইজ ফিট, পর্যালোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আসা উচিত। হুট করে যদি বলে যে না আমি সশস্ত্র বাহিনীতে যে কোনো বাহিনীতে ঢুকবো, এরকম ডিসিশন যেন তারা না নেয়, কারণ এই কাজটা অনেক চ্যালেঞ্জিং। যে কোনো বাহিনীতে কাজ করা অনেক চ্যালেঞ্জিং, মৃত্যুর মোকাবেলা করতে হয় আমাদেরকে অনেক সময়। তো সেই সব চিন্তা করে যেন ডিসিশন না হয়। 30 সেকেন্ড যদি একটু ব্রিগেডিয়ার জেনারেল এম ফয়সাল বাতেন এই জায়গাটা একটু, আমি বরং উৎসাহই দিই। কি ধরনের প্রস্তুতি নেবে আসলে? জি, প্রস্তুতি আমাদের যতই চ্যালেঞ্জিং মনে হোক, মনে যদি দৃঢ় ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে, আমার মনে হয় যে এটি খুব রোমাঞ্চকর একটি পেশা এবং এখানে সুযোগ সুবিধা যেমন আছে তেমনি নিজেকে যাচাই করার অনেক সম্ভাবনা আছে। এবং এখানে আমাদের যে কোনো ধরনের জবে যে জব স্যাটিসফ্যাকশন যেটা, আমার মনে হয় সশস্ত্র বাহিনীতে এটা খুবই বেশি, কারণ আপনি সরাসরি দেশের মানুষের জন্য কিছু করতে পারছি, আমি দেশের জনগণের সাথে মিশতে পারছি। তো এই অনুভূতিগুলি আসলে অন্যান্য সেক্টরে বিরল। আমার মনে হয় সেনাবাহিনীতে যোগদান করলে এই সুযোগটা যে কোনো তরুণ তারা লুফে নেবে। এবং বিভিন্ন পরীক্ষা তো কোয়ালিফাইড পাওয়া যাচ্ছে। জি, আমাদের আগ্রহী জনবল অনেক আছে, তবে আপনি জানেন যে আমাদের অনেকগুলি স্ক্রিনিং সিস্টেম আছে। সো আমরা বেস্ট পসিবল লটকে আমরা আসলে সশস্ত্র বাহিনীতে আমরা ইন্ডাক্ট করছি। অনেক ধন্যবাদ। মির্জা আলী আকবর সিরাজ, এই জায়গাটাই মানে ভয় শঙ্কা আছে নাকি? মানে ধরেন এই যে পানিপথে চলাফেরা, পানির পথেই কাজ, পানির মধ্যে কাজ, বিশাল সমুদ্রে কাজ করতে হয়, সেই জায়গাটাই যদি তরুণ প্রজন্ম যারা আসতে চায়, একটা আমার কাছে মনে হয় যে একটা মানে অনেকে ভয় পায়। আচ্ছা, তাহলে ছোট্ট করে একটা জিনিস দেখবেন যে যতগুলি মানব সভ্যতা গড়ে উঠেছে সবই কিন্তু আইদার সমুদ্রের পাশে অথবা একটা নদীর পাশে। সো পানিকে ভয় পেলে চলবে না। সমুদ্র বলতে হবে যে আমাদের একটা লাইফ লাইন, কারণ সমুদ্র দিয়েই কিন্তু আপনার দেখেন যত ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট, যত সমুদ্রের নিচে যেসব সম্পদ, এগুলি সবই কিন্তু অনেক কিছু সমুদ্রের মধ্যে আছে। তো এখন মানে সমুদ্রকে ভয় না পেয়ে সমুদ্রকে জয় করার জন্যই সকলকে কাজ করতে হবে, এইটা আমি বিশ্বাস করি। এবং তরুণ প্রজন্মের মধ্যে যদি দেশপ্রেম এবং স্ট্রং ডিটারমিনেশন থাকে যে না আমি পারবো, হ্যাঁ এটা চ্যালেঞ্জিং অবশ্যই, বাট আমি পারবো, এই জিনিসটা যদি আমার মনের মধ্যে থাকে, অবশ্যই যে কোনো একজন তরুণ সশস্ত্র বাহিনীতে এসে যেভাবে দেশ সেবা করতে পারবে সেভাবে নিজের ক্যারিয়ারটাও কিন্তু সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল এম ফয়সাল বাতেন, কমোডর মির্জা আলী আকবর সিরাজি এবং এয়ার কমোডর মোহাম্মদ মিরাজ পাটোয়ারি, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নিউজ 24 দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। আমরা আশা করি অতীতের মতো সামনের দিনেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী, 3 বাহিনী মানুষের পাশে থাকবে, দেশ উন্নয়নে কাজ করবে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।